আসসালামু আলাইকুম। অনেকদিন পর একটা ভিডিও নিয়ে চলে আসছি। এখন তো আর রেগুলার ভিডিও দিই না। ব্লগ এখন আর তেমন করা হয় না। তো আমার স্বামী সৌদি আরব প্রবাসী, এটা কম বেশি অনেকেই জানেন। ওর জন্য আমি রোজার ঈদ হিসেবে কিছু গিফট পাঠাবো। এটা হচ্ছে সম্পূর্ণ সারপ্রাইজ। পাঞ্জাবি আর পায়জামার সাথে একটা পারফিউম, ছোট্ট একটা কার্ড দিব। দেখবেন সেটাও ভিডিওতে ইনশাল্লাহ। তো আমি আর আমার আম্মু চলে গেছিলাম আমাদের ঝিকরগাছা বাজারের সবথেকে ভালো দোকান মৌসুমি গার্মেন্টস। সেখান থেকে আমরা সবাই ওখান থেকে কেনাকাটা করা হয় আর কি। তো অনেক পাঞ্জাবি দেখাইলো, কোনোটা পছন্দ মনের মতো হচ্ছিল না। কোনোটার কাপড় ভালো, তা কোনোটার ডিজাইন ভালো না, কোনোটার কালার ভালো হয় না। আমি আর আমার আম্মু কী বলবো, কখনো তো এভাবে কিনি নাই ওর জন্য তেমন, পুরুষের জন্য বা ছেলে মানুষের জিনিস আমি এভাবে কখনো কিনি নাই। আমি কি খুব হয়ে যাচ্ছিলাম যে কোনটার কাপড় ভালো হবে, কোনটা ঠিক হবে, কোনটা পরতে পারবে। সৌদি আরব তো অনেক গরম, ওখানে কোনটা কমফোর্ট ফিল করবে সেই ভেবে আমি পাঞ্জাবিটা সিলেক্ট করতেছিলাম। তো শেষমেশ এই পাঞ্জাবিটা পছন্দ হলো অনেকগুলো দেখার পরে। তো ওইটাই নিয়ে নিলাম আর সাথে একটা পায়জামা নিয়ে নিলাম। বাসায় আসার পরে আমি কিসে প্যাকেট করব সেটা বুঝতে পারতেছিলাম না। তো বাসায় আমার একটা প্যাক ছিল, যে কার্টন, এইটার ভিতরেই আমি সবগুলো বেশ সুন্দর করে দিয়ে দিলাম। পারফিউমটা দেখে অনেকেই ভাবতে পারেন যেটা তো লেডিস পারফিউম, এটা কেন দিচ্ছি। আসলে পারফিউমটা আমি ইউজ করি আর আমি চাচ্ছিলাম যে ওটাও ইউজ করুক, যাতে সবসময় মনে হয় যে আমি ওর কাছেই আছি, ওর পাশেই আছি। সাথে কয়টা চকলেটও দিয়ে দিছিলাম। ভালো লাগে এটা আর কি। আচ্ছা, বাচ্চা মেয়ে, বিয়ে তো অনেক দিন হলো কিন্তু বাচ্চা মেয়েগুলো আর যায় নাই। সারপ্রাইজ পেতে সবারই ভালো লাগে, সে আমার হোক বা অন্যজনের। তো এখানে একটা কার্ড নিয়েছিলাম আমি ওর জন্য। কার্ডের ভিতরে আমি বেশ কিছু কথা লিখছিলাম, ইসলামিক কথা ছিল, প্লাস উপদেশ ছিল স্বামী স্ত্রীর ভিতরে, কীভাবে কী করলে সম্পর্কটা ভালো থাকে, যেহেতু ও দূরে, আমি এক জায়গায়, ও এক জায়গায়। এই এই আর কি, ইসলামিক কিছু কথার ভিতরে লিখে দিছিলাম। আর এইগুলো একটা যে ব্যাগ দেখলাম, যে কার্টুন আর কি, ওইটার ভিতরে আমি সবগুলো একসাথে দিয়ে এখানে 6টা র্যাপিং পেপার দিয়ে একসাথে র্যাপিং করতেছিলাম। আমার বিয়ের আগে ও আমাকে একটা গিফট দিছিল, সেটা 29টা র্যাপিং পেপার দিয়ে র্যাপিং করে দিছিল। তো আমি তো অতগুলো আর কি পারলাম না, বা সময়ও শর্ট। তো আমি চেষ্টা করছি অল্পর ভিতরে একটু করার জন্য। 6টা র্যাপিং পেপার দিয়ে র্যাপিং করছি। আমি তো এগুলা তেমন একটা পারদর্শী না, কিন্তু তারপরেও চেষ্টা করছি যে যেন জিনিসটা সুন্দর দেখা যায়। জিনিসগুলো নিয়ে যাবে ওর কলেজের একটা স্যার যাচ্ছে উমরা করতে, তো স্যারের কাছে পাঠিয়ে দেব। আর আমি শুধু পাঞ্জাবি পাজামা দিব, ওটা সারপ্রাইজ সম্পূর্ণ। আর ও আমার কাছে হাঁসের মাংস খাইতে চাইছিল, সাথে কিছু পিঠা আমি এখানে বানিয়ে দেবো। তো আমি এখানে একটা চিরুনি পিঠা কেউ বলে ঝিনুক পিঠা, যে যেটাই বলুক না কেন, সেটা বানাচ্ছিলাম। আর আমার মেয়ে ভিডিও করতেছিল। পিঠাগুলো বানানো শেষ করে আমি একবারে চিনি শিরাতে দিয়ে দেন ফ্রিজে ঢুকাই দিয়েছিলাম। এখানে হচ্ছে বেসনের লাড্ডু বানাবো, তো আমি কিছু বেসন গুলে রাখছিলাম। আর সেদিন দুপুরে রান্না করছিলাম ছোলার ডাল দিয়ে, চর্বি দিয়ে, আর গরুর মাংস। এদিকে ডাল অনেকটা সিদ্ধ করে রাখছি, ডালের বরফি বানাবো। তো আমি অন্য সময় শিলবাটায় বাটি না, প্রেশার কুকারে নাকড়ি দিয়ে ঘুটে তোমার বরফিটা বানিয়ে ফেলি। কিন্তু ভাবলাম যে এক জায়গায় দিব একটু, কেননা একটু হাতে সুন্দর করে বানিয়ে দিই। তো তেল গরম করার পরে আমি এখানে বোতল ছিদ্র করে নিয়েছিলাম, 2-3টা ছিদ্র করে ওখান থেকে ছোট ছোট বুন্দিয়া মতো এগুলো তেলে ভেজে নিচ্ছিলাম। এগুলো আবার পরে আমি ব্লেন্ডারে ব্লেন্ড করে লাড্ডু বানাবো। বুন্দিয়াটা ভাজার পরে ইফতারিরও সময় চলে আসছিলো, তাই ইফতারি শেষ করে আমি চলে আসছি আবার রান্নাঘরে। এখানে ছোলার যেই বরফিটা, ছোলার ডালের, ওইটা বানাবো। তো 2-3 রকম বাদাম আমি এখানে কুচাই নিয়েছিলাম। সে বাদামগুলো সব ডালের ভিতরে দিয়ে চিনি লবণ যেটা যেটা লাগে ডালের বরফি বানাতে, সব কিছু একসাথে দিয়ে সুন্দর করে বরফিটা বানিয়ে নিচ্ছিলাম। আর ভিডিওটা আমার তো একদিনের নাই, আমার সব টোটাল খাবার জিনিস করতে সময় লাগছে 3 থেকে 4 দিনে। আমি অল্প অল্প করে রেডি করছি, যেহেতু রোজার মাস, রোজা রেখে নামাজ কালাম শেষ করে আবার কিছু বাড়তি কাজও থাকে রোজার মাসে, যেমন আপনার ইফতারি বানানো, তারপরে দুপুরের রান্নাটা থাকে। আবার আমার শাশুড়ির বাসায় অনেক অসুস্থ, তা সে রোজা থাকতে পারে না, তার জন্য সকালেও রান্না করতে হয়। তো সব কিছু মিলাই আমি 3-4 দিন লাগছে আমার এই খাবারগুলো রেডি করতে। তো এখানে আমি মতিঝিল না, এটা বেসনের লাড্ডু হবে আর কি।
তো বেসনের যে লাড্ডুটা বানাবো তার জন্য চিনির শিরা গরম করে বাদাম কুচি করে ভিতরে দিয়ে আমি গুঁড়ো করে রাখা বেসনের বুন্দিয়াগুলো ঢেলে দিলাম। একটু গুঁড়ো দুধে দিয়েছিলাম স্বাদ বাড়ানোর জন্য। এটা কতটা গরম থাকতে থাকতে আমি লাড্ডুগুলো বানাচ্ছিলাম। আমার হাত দেখলে বুঝতে পারবেন, আমার হাত একেবারে লাল হয়ে গেছিলো। ঠান্ডা হয়ে গেলে তো এগুলো আর করতে পারবো না। তো এদিকে আবার ওই যে ছোলার ডালের বেসনগুলো আমি ফ্রিজে রাখছিলাম একটু শক্ত হয়ে আসার জন্য। শক্ত না হয়ে আসলে আমি তো কোটায় ভরতে পারবো না। শক্ত হয়ে আসার পরে সুন্দর করে কোটায় সেট করে দিয়েছিলাম যাতে বরফিগুলো ভেঙে না যায়। আমি এক এক দিন এক এক রকম খাবার বানিয়েছি। ওটা ছিল অন্য দিনের, আর এটা হচ্ছে সুজির বরফি। এটা হচ্ছে আর এক দিনের। বললাম না ৩-৪ দিন মিলাই আমি ৫-৬ রকম খাবার আইটেম করছি। তো সুজির বরফি আমি কখনো বানাইনি, সেদিন প্রথম ট্রাই করলাম। আমার আম্মুর কাছ থেকে শুনে নিয়েছিলাম কীভাবে কী করতে হয়। আম্মু দেখতাম বিয়ের আগে বানাতো মাঝে মধ্যে, আমি কখনো বানাইনি এটা। তো আম্মু আমাকে যেভাবে বললো আমি সেভাবে চেষ্টা করছি করার জন্য। জানি না কেমন লাগবে ওর কাছে খাবার, তবে আশা করি ভালো লাগবে সবগুলো খাবার, কারণ এখানে যে ওর ভালোবাসার মানুষের হাতের ছোঁয়া আছে। মানে এত দূর থেকে যে আমি ওকে এগুলো করে দিতে পারছি আর ঠিকঠাকভাবে যে ওর কাছে পৌঁছাবে, এটাই ভাবলে আলহামদুলিল্লাহ অনেক ভালো লাগছে। যদি ওর কাছে ঠিকঠাকভাবে পৌঁছায়, খাবারগুলো যদি ভালোভাবে খাইতে পারে, এর থেকে ভালো আর কি আছে। মানে এই যে কষ্টগুলা রোজা থেকে সারাদিন বাসার রান্না বাড়া, বাড়তি কাজ, ইফতারি সব কিছু গোছানোর পরেও এই যে ওর জন্য এই খাবার দাবারগুলো রেডি করি, এটা যদি ও খাইতে পারে তাহলে এর থেকে আনন্দ আর খুশির আর কিছু মনে হয় না আমার ঈদের মানে চাওয়া পাওয়া আছে। প্রবাসী স্বামীদের বা ভাইরা যারা প্রবাসে থাকে তাদের কত কিছু মন চাইলেও তারা খাইতে পারে না, তাই না? আসলে কি বলবো, আল্লাহ যা যেভাবে রাখছে, যেখানে যার রিজিক যেভাবে রাখছে সেটাই আলহামদুলিল্লাহ। হয়তো আল্লাহ চাইছে ও ওখানে থাকুক। সবার তো আর সৌদি আরব যাওয়ার কপাল হয় না, সৌভাগ্য থাকে না। সে ওখানে নবীর দেশে আছে, উমরা করতে পারছে, এটাই আলহামদুলিল্লাহ অনেক। তো কথায় কথায় এই যে আমার বরফি বানানো শেষ, বরফি একটু সাজিয়ে নিলাম। এইদিকে আমার হাজবেন্ড পিয়ার লাল স্বামী, সে আবার চাল ভাজা আর ছোলা ভাজা খাইতে চাইছে। আমি ছোলা ভাজা কখনোই ভাজি নাই, চাল ভাজছি এর আগেও 2-3 বার। তো আমাকে ওই বলছে যে বালি গরম করবা, ভালো করে বালি গরম করে হলুদ লবণ মাখিয়ে ছোলা দিবা, দেখবা ছোলা ফুটবে। তো প্রথম 1-2 বার আমি ফোটাইতে পারিনি, ছোলা হয়নি, তারপরে ইনশাল্লাহ হয়েছিল ভালোই। ও আমার কাছে খাইতে চাইছিল হাঁসের মাংস, আর কোনো খাবারই বলে নাই, আমি নিজে থেকে সব কিছু রেডি করে দিয়েছি। আমি হাঁসের মাংস হাতে মাখা দিয়ে রান্না করব, সরিষার তেল অল্প করে দিয়ে, যেহেতু এটা ও নিয়ে যাবে আমাকে যেভাবে বলছে। আমি কখনো তো খাবার পাঠাই নাই, তো বললো যে তেল কম দিয়ে ভাজা ভাজা করে দিবা, যেন এটা মানে মানে এটা তো ফ্রোজেন থাকবে, পরবর্তীতে এটা যেন যখন হয়ে যাবে তেল যেন না বের হয়। তো সেভাবেই ওর কথা মতো আমি সব মাংস এখানে হাত মাখা দিয়ে তেল অল্প করে রান্না করে, এই যে ভাজা ভাজা মানে সম্পূর্ণ ভাজা ভাজা, তেল অল্প থাকবে সেভাবে রান্না করেছিলাম। মাংস ঠান্ডা হওয়ার পরে আমি রুমে চলে আসছি। মানে এই 3-4 দিন যে খাবারগুলো আমি তৈরি করলাম সেগুলো সব এখন প্যাকেট করবো। স্যার সকালেই আসবে নিতে, আর এখন প্যাকেট করে না রাখলে সকালে আর হবে না। কিন্তু সেরি খেয়ে নামাজ কালাম পরে ঘুমাইতে ঘুমাইতে একটু লেট হয়, ঘুম থেকে উঠতে একটু লেট হয়ে যায়। এই যে মাংস ঠান্ডা করে সব আমি করে নিয়েছি, বয়ে ভরে নিয়েছি। এ হচ্ছে তালের বড়া, আমার আম্মু এসে বানাই দিয়েছিল, আর এটা হচ্ছে আমার দেওরের ছেলে। তো এই যে সবগুলো খাবার দাবার প্যাক করা শেষ। আর এখন আল্লাহ যদি ভালো রাখে, সুস্থ রাখে স্যারকে, আর যদি সেভাবে সব কিছু ঠিকঠাক হয়, তাহলে খুব শীঘ্রই এগুলোর হাতে পৌঁছে যাবে ইনশাল্লাহ, আর খাবে। আর এটাই হচ্ছে আমার সবথেকে বড় পাওয়া, সবথেকে বড় শান্তির একটা জিনিস। দোয়া করবেন সবাই। আসসালামু আলাইকুম।